হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি আসলে কোন বিষয়ে কথা বলতে চাই। আসলে ইরানের ভবিষ্যৎ কী, কারা আক্রমণ করবে ইরানকে, এই নিয়ে আমি কিছুদিন কথা বলতে চাই। আসলে ইরানের সক্ষমতা, সামরিক বিষয় নিয়ে একটু কথা বলি। ইরানের সক্ষমতা আর সামরিক যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন যে আরবের যে কোনো দেশ থেকে বা মধ্যপ্রাচ্য যে কোনো দেশ থেকে ইরান কিন্তু অনেক এগিয়ে। কীভাবে? ইরানের আপনারা এই ইরান ইসরায়েল যুদ্ধ অলরেডি দেখেছেন যে ইরানের 3000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ছিল, 1000-এরও বেশি ড্রোন ছিল, আর সেক্ষেত্রে 409 কেজি ইউরেনিয়াম ছিল, যা দিয়ে কিনা 10টা পারমাণবিক বোমা বানানো সম্ভব। অবশ্য ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টি পারমাণবিক স্থাপনা আপনার ফোর্দো, নাতানস, স্পেন, তার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট পারমাণবিক স্থাপনা বা ভবন সেটা কিনা ফোর্দো। ওটা নিয়ে অনেক আলোচনা ছিল এবং অলরেডি আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র আমেরিকায় 3টে জায়গায় হামলা চালিয়েছিল এবং ফোর্দোতে তারা হামলা চালিয়ে বলেছিল যে আসলে তারা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে পেরেছিল। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি ইরান আসলে ফোর্দো পারমাণবিক স্থাপনাটা থেকেও আরও মাটির নিচে 500 মিটার মাটির নিচে কিন্তু পারমাণবিক স্থাপনাগুলো বা ইউরেনিয়ামগুলো কিন্তু সংগ্রহ করে রেখেছিল। যাই হোক, পরবর্তীতে টেকনোলজি আমাদেরকে জানায় যে আসলে যুক্তরাষ্ট্র যে বোমাগুলো নিক্ষেপ করছিল ওইখানে ক্লাস্টার বাংকার GBU-57, যেগুলো কিনা আপনি যদি ওইখানে নিক্ষেপ করেন সেখানে 30 থেকে 35 মিটার পর্যন্ত গর্ত হতে পারে। তবে যদি আপনি 30 থেকে 35 মিটার ওই জায়গায় ঠিক আবার আপনি নিক্ষেপ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে গর্ত আরও 30 থেকে 35 মিটার হবে। এরকম করে কিন্তু যদি আপনি ফাইটার জেট 35 ফাইটার জেট দিয়ে যদি আপনি নিক্ষেপ করতে থাকেন তাহলে কিন্তু 500 মিটার নিচে পর্যন্ত গিয়ে আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র বা বোমাগুলো। এই জন্য ক্লাস্টার বাংকার খুব একটা সবার কাছে নেই এবং আপনার GBU-57 বোমাগুলো এতটাই ভয়ঙ্কর। তো সেক্ষেত্রে আমরা আসলে ইরানের যে দুর্বলতাটা আমরা সবাই জানি, ইরানের ফাইটার জেট প্লেন ভালো না, ইরানের যুদ্ধ জেট প্লেনগুলো ভালো না। সেক্ষেত্রে ইরানের 4র্থ জেনারেশন 5ম জেনারেশন ইরানের এই বিমানগুলো নেই বা ফাইটার জেটগুলো নেই, বা ইরানের 35 ফাইটার জেটগুলো না থাকায় ইরানের এই জায়গার দুর্বলতাগুলো ছিল। এখন ইরানের ভবিষ্যৎ কী? আসলে ইরানের সবচেয়ে বড় ভবিষ্যৎ যে ব্যাপারগুলো ইরানের যে দুর্বলতাগুলো আছে। ইরানের ভবিষ্যৎ কী? ইরানের ভবিষ্যৎ আসলে আমরা দেখতে পেয়েছি যে ইরানের যে দুর্বলতাগুলো, F-35 F-35 যুদ্ধ জেট প্লেন নাই, তারপর আপনার পারমাণবিক বোমা এখনো পর্যন্ত তারা বানাইতে পারে না। সো আসলে আমি মনে করবো যে ইরানের যে এই যুদ্ধ রয়েছে এর থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়টি ইরান একটা ধাক্কা খেয়েছে এবং ইরান তাদের ফ্লাইট যে জেট প্লেনগুলো আছে F-35 এগুলো আরও সম্পর্কে তারা আরও অনেক সচেতন হবে এবং পারমাণবিকটা এখন তারা 10টা 400 কেজি ইউরেনিয়াম সংগ্রহ করতে পারে কিনা 10টা পারমাণবিক বোমা বানানো সম্ভব। এতে করে তারা আরও 400 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, যাতে করে 20টা 30টা 50-60টা পারমাণবিক বোমা তাদের দেশে থাকবে এবং যে কোনো দেশ তাদের দিকে কথা বলতে হলেও কমপক্ষে মাথা নিচু করে কথা বলতে হবে। এবং আমরা দেখেছি যে গত 80 বছর পর্যন্ত এবং যাদের কাছে পারমাণবিক বোমা ছিল তাদেরকে কেউ এখন পর্যন্ত অ্যাটাক করে গত 80 বছর। তো পারমাণবিক বোমা আপনার দেশে থাকা মানে আপনি অনেকটাই সেফ, এই দেশ থেকে আমরা অন্তপক্ষে জানতে পারি। এরপরে দেখা গেছে ইরানের চিন্তা চেতনাটা, ইরানের চিন্তা চেতনা কিন্তু আসলে অনেক আধুনিক, যার কারণে ওদের কাছে 3000-এরও বেশি ড্রোন এবং 3000-এর বেশি ক্ষেপণাস্ত্র, ব্যালানাস্ত্রী ক্ষেপণাস্ত্র এবং 1000-এরও বেশি ড্রোন ছিল। এবং যখন ওদেরকে অ্যাটাক করা হয়েছিল তারা কিন্তু যথেষ্ট ভালো ফিডব্যাক দিতে পারছে। আপনারা অলরেডি জানেন ইসরায়েলের 15,000-এর বেশি বাসিন্দারা বাস্তুচ্যুত মানে বাড়িঘর হারিয়েছে এবং সরকারের কাছে 41,000-এরও বেশি আবেদনপত্র এসেছে, যা কিনা ইসরায়েল এতে অন্তপক্ষে বুঝতে পেরেছে যে আমরা যাদের উপর অ্যাটাক করি না কেন তারা অনেক স্ট্রং এবং অনেক ভালো ফিডব্যাক আমাদের দিতে পারে এবং ওদের সক্ষমতা আসলে অনেক ভালো। এদিক থেকে ইরানের চিন্তা চেতনা অন্যান্য আরব দেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে অনেক অনেক স্ট্রং। সেক্ষেত্রে আমি ইরানের প্রশংসা এখানে করতেই পারি। এরপরে আসলে আমরা যে ব্যাপারটা আলোচনা করি ইরানের নেগেটিভ জনগণ। ইরানের নেগেটিভ জনগণ বলতে আমরা কী বুঝি? 1980 সালে যখন রেজা শাহ ইরানে কিনা রাজতন্ত্র ছিল তখন জনগণ তাদেরকে আন্দোলন করে সরিয়ে দিয়েছিল, কিন্তু এখনও ইরানে রেজা শাহর সেই সাপোর্ট করা মানুষগুলো কিন্তু এখন ইরানে আছে, যারা কিনা প্রতিনিয়ত ইরানে পায়তারা করে এবং ইরানের সেই রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায়।
এটা কিনা ইরানের জন্য অনেক বড় একটা সমস্যার কারণ হচ্ছে কি তারা ইরানের যে কোনো ইস্যুতে পুরো আন্দোলন করে, এতে করে ইরানের অর্থনৈতিক ক্ষতি, মানসিক ক্ষতি, অনেক সমস্যা হয়ে থাকে, যার কারণে ইরানের উপর এটা অনেক বড় একটা প্রভাব পড়ে। তো এই রেজা শাহর সাথে যারা চলে কিংবা রেজা শাহকে যারা সাপোর্ট করে কিংবা ইরানে যারা রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তারা কিন্তু মোসাদের এজেন্টদেরকে সাহায্য করে এবং ডোনাল্ড ট্রাম্পের এজেন্টের সাথে যারা চলে, বেনিয়ামিন নেতানিয়াহু এজেন্টদের সাথে কিন্তু তারা চলাফেরা করে থাকে, যার কারণে ওই আমেরিকা ইসরায়েলের মাধ্যমে ইরানে একটা পুতুল সরকার গড়ে তুলতে চায় এই রেজা শাহের সাপোর্ট করা পিপুলদেরকে নিয়ে। সো এই ক্ষেত্রে ইরানের যে নেগেটিভ পিপুলগুলো আছে কিংবা ইরানের যারা বিরোধিতা করে থাকে, সেক্ষেত্রে ইরানের জনগণগুলো কিন্তু ইরানের ভিতরেই থাকে, যার কারণে ইরানের একটা বড় সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সেই জন্য ইরানকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে অনেক সচেতন হতে হবে, কারণ ভবিষ্যতে যেহেতু একবার আমেরিকা ইসরায়েলের মাধ্যমে অ্যাটাক করেছে, পরবর্তীতে তারা অ্যাটাক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে ফিডব্যাক ব্যাপারটা হচ্ছে কি, ফিডব্যাক ব্যাপারটা হচ্ছে আসলে আমেরিকা যখন ইসরায়েলের মাধ্যমে ইরানকে অ্যাটাক করে, পরবর্তীতে যুক্তরাষ্ট্র নিজেও কিন্তু ইরানের যে 3টা পারমাণবিক স্থাপনা ছিল, ফোর্টো, স্পেন, নাতাম, সেখানে কিন্তু তারাও কিন্তু অ্যাটাক করেছিল। তো সেক্ষেত্রে এখন যদি তারা অ্যাটাক 12 দিন পর্যন্ত যে যুদ্ধটা চলে, 12 দিনের মধ্যে তারা দেখেছে আসলে ইরানের সক্ষমতাটা কেমন, তারা পরখ করে নিয়েছে। পরবর্তীতে তারা কিন্তু আবার এই যুদ্ধটা করার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং পরবর্তী তারা যদি যুদ্ধ করে, তারাও কিন্তু অনেক মেন্টালি অনেক স্ট্রং এবং অস্ত্রশস্ত্র নিয়ে অনেক স্ট্রং হয়ে তারপরে কিন্তু ইরানকে অ্যাটাক করবে। তো সেক্ষেত্রে ভবিষ্যতে আসলে ইরান এখন পর্যন্ত যে আশা করি ভবিষ্যতে ইরান যে আমাদের যে ক্ষেপণাস্ত্র ব্যালেন্স ক্ষেপণাস্ত্র, তারপর হচ্ছে আপনার আর BU-57 ক্লাস্টার বাংকার, তারপর হচ্ছে আপনার যে F-35 ফাইটার জেট, এগুলো সম্পর্কে কিন্তু অনেক সচেতন থাকতে হবে ইরানের জনগণকে, ইরানের সামরিক বাহিনীকে এবং প্রধান যে থাকে আয়াতুল্লাহ খামেনি সহ অন্যান্য যারা প্রধান থাকে, তাদের এই সম্পর্কে কিন্তু অনেক সচেতন হতে হবে এবং তাদের সক্ষমতা আগের থেকে আরও অনেক বেশি বাড়াতে হবে। এছাড়াও ইরানকে আসলে আয়রন ডোম হচ্ছে আপনার অন্য দেশ থেকে যখন ক্ষেপণাস্ত্র ইরানকে বাড়ানো হবে, আয়রন ডোমটা ঠেকিয়ে দেয়। তো সেক্ষেত্রে ইরানের টেকনোলজি আসলে কিন্তু আরও অনেক উন্নত করতে হবে। আয়রন ডোম সহ অন্যান্য যে দুর্বলতাগুলো রয়েছে ইরানের, সেগুলো আসলে অনেক উন্নত করার মাধ্যমে আবার ইরানকে যদি কেউ যুদ্ধ করে কিংবা অ্যাটাক করে, একটা ভালো ফিডব্যাক দিতে পারে বলে আমরা আশা করি এবং এই ফিডব্যাকই পুরো বিশ্বকে জানিয়ে দিয়ে মধ্যপ্রাচ্য আর কেউ না কেউ না থাকুক, অন্তপক্ষে ইরান আছে যারা কিনা আমেরিকার মতো বড় যুক্তরাষ্ট্রকেও এবং ঠেকিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।